পরিশিষ্ট 1-কে এই ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে তাকে 2000 টাকার অফেরতযোগ্য একটি ডিমান্ড ড্রাফট সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাবর এটি দিতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার কাজের খোঁজ পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল কৃষিবিদ এখলাস চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনা হবে আমাদের সার ডিলার নিয়োগ ও তার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025 সংশোধিত। এটা অল্প কিছুদিন আগে সংশোধিত হয়েছে, আগে পূর্ণাঙ্গ নীতিমালা হয়েছিল এর আগে। তো আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিতে চাই, আমাদের এই দপ্তরে কর্মরত উপপরিচালক কার্যালয় কৃষি সম্প্রসারণ দপ্তর বগুড়ায় অতিরিক্ত উপপরিচালক শস্য হিসেবে কর্মরত আছেন কৃষিবিদ জনাব মাহফুজ আলম। আসসালামু আলাইকুম। তো এই আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয়ের কাছে আমরা আসলে জানতে চাবো যে আসলে আগের যে কিছুদিন আগে যে সার নীতিমালা 2025 গেজেট হলো আর কয়েকদিন আগে এটা সংশোধিত হলো, আসলে এই দুটো বেসিক পার্থক্যটা আসলে কোন জায়গায়? ধন্যবাদ। আসলে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা এটা 2025 সালের নভেম্বরে জারি হয়েছে। আর সংশোধিত যে নীতিমালাটি 2025-এর নীতিমালাটি সংশোধিত হয়ে আমাদের গত 9 আগস্ট 2026-এ এটি জারি হয়েছে। মূলত নীতিমালার বৃহৎ একটি অংশ একই থাকলেও এখানে পরিবর্তন রয়েছে, সেটা হলো আমাদের বিদ্যমান যে ডিলার প্রথা, সেখানে আগে ছিল প্রতি ইউনিয়নে একজন করে ডিলার থাকবে। সেক্ষেত্রে কোথাও কোথাও বেশি ছিল, কোথাও প্রায় সমান সমান ছিল। আর নতুন নীতিমালাতে এখানে থাকবে প্রতি ইউনিয়নে 3 জন করে ডিলার। পূর্বে আমাদের নীতিমালায় ছিল বিসিআইসি ডিলার ইউনিয়নে 1 জন করে থাকবে, আর বিএডিসি ডিলারের আসলে এটা ধরা বাঁধা নিয়ম ছিল না। কোনো উপজেলায় 20টি, কোনো উপজেলায় 16টি, কোনো উপজেলায় 25টি বিচ্ছিন্নভাবে ছিল। জি। তো এখন আসলে সরকারের ডিলার, বিসিআইসিরও ডিলার নয় এবং বিএডিসিরও ডিলার নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিযুক্ত ডিলার, কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল ডিলার সবাই এক হয়ে গেল, একই গ্রেড, এবং প্রতি ইউনিয়নে 3 জন করে থাকবে এবং উপজেলায় তার ইউনিয়ন এবং পৌরসভা টোটাল যে সংখ্যা তার 3 গুণিত এই ডিলার সংখ্যা হবে। সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমানে যে ডিলার আছে উপজেলাতে, কোনো উপজেলাতে যদি এর বেশি থাকে তাহলে এই ডিলারগণ আসলে এই সমন্বয় করার সুযোগ ওই উপজেলাতেই ছিল। আর যদি কোথাও যদি কম থাকে তাহলে অন্য উপজেলা থেকে সমন্বয় করার সুযোগ আর নেই। ওই উপজেলাতে যদি কোনো উপজেলাতে যদি কম থেকে থাকে তাহলে সেখানে নতুন ডিলার নিয়োগ দিতে হবে এবং উপজেলার বাইরে থেকে ডিলার নিয়োগ বা ডিলার সমন্বয় করার সুযোগ নতুন নীতিমালাতে নেই। সেই ক্ষেত্রে আসলে অনেক জেলাতেই ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার হয়েছে, অনেক জেলায় আমার মনে হয় 30-40টা উপজেলা ইতিমধ্যে সার্কুলার হয়েছে। কিছু কিছু জেলায় এখনো বাকি আছে, কোথাও হয়তো মামলা রয়েছে যে কারণে তারা সার্কুলার দিতে পারছে না, কোথাও একেবারেই লাগবে না। যেমন গাইবান্ধায় আমি খোঁজ নিয়েছি, সেখানে সার ডিলার পর্যাপ্ত রয়েছে, তারা কোনো নিয়োগই দেবে না। আবার একইভাবে দিনাজপুরে আমি শুনলাম যে একটি মামলা রয়েছে যে কারণে তারা এখনো সার্কুলার দেয়নি। আবার সিলেট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, আমি এটাও খবর নিলাম, যেরকম হয়ে যাবে। তো যেগুলো সার্কুলার হয়েছে ইতিমধ্যে 31শে আগস্ট আমাদের কিন্তু শেষ দিন। জি। তো 31শে আগস্ট সাবমিট করতে হবে। তো আমি আপনার কাছে জানতে চাবো যে একজন প্রার্থী আসলে তার কি যোগ্যতা থাকলে তিনি সার ডিলারে আবেদন করতে পারবেন? ধন্যবাদ। আসলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। এটা আসলে প্রথমত একজন ডিলার যদি হতে চায় তার ব্যবসায়িক মনোভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাকে সেবার মন মানসিকতা নিয়েই এই ডিলারের জন্য আবেদন করতে হবে। হ্যাঁ, যেন সে কৃষকদেরকে এই সার সরবরাহের মাধ্যমে একটি সেবা পৌঁছে দিতে পারে। একটি ডিলারের আসলে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই 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 তাকে উপজেলার বাসিন্দা হইতে হবে। প্রথম শর্ত স্থায়ী নাগরিক হতে হবে। যে উপজেলায় শূন্য পদের বিপরীতে সার্কুলার হয়েছে সেই উপজেলার বাসিন্দা হতে হবে। আর আরো ভালো হয় যে ইউনিয়নের সার্কুলার হয়েছে ওই ইউনিয়নের বাসিন্দা হলে সে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। যদি ওই ইউনিয়নের কোনো বাসিন্দা দরখাস্ত না করে
তখন পার্শ্ববর্তী ইউনিয়নের একই উপজেলার ওই উপজেলারই অন্য কোনো প্রার্থী থাকে, তখন তাদের মধ্যে এটি আসলে ডিলারশিপটা প্রদান করা হবে। এরপর তার গুদাম ঘর দেখা হবে। এখানে যে পয়েন্টে খালি, যে জায়গায় সার্কুলার হবে, যে ওয়ার্ডের এগেইনস্টে, সেই ওয়ার্ডেই তার একটা স্থায়ী গুদাম ঘর। জি ধন্যবাদ। হ্যাঁ, ডিলার পয়েন্ট বলতে আসলে দেখা যাচ্ছে 1, 2, 3 নম্বর ওয়ার্ড মিলে একটি ডিলার ইউনিটটি দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি বাজারে, হয়তোবা ধরলাম বনানী বাজার। এই বনানী বাজারেই তার একটি গুদাম ঘর থাকতে হবে। এটি যদি তার নিজস্ব মালিকানা হয় খুব ভালো, আর নিজস্ব মালিকানায় যদি না হয় তাহলে ভাড়ার চুক্তিনামা মোতাবেক এটি তার থাকতে হবে, এবং এটির ধারণ ক্ষমতা ন্যূনতম পক্ষে 50 টন হতে হবে। 50 টন, এর বলতে প্রায় পাশাপাশি 1000 বস্তা, জি। 1000 বস্তা রাখার মতো ক্যাপাসিটি। এর পাশাপাশি আসলে তার যে যোগ্যতাগুলো লাগবে, তার তো অবশ্যই ন্যাশনাল এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র এটি লাগবে। তার সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার পক্ষ থেকে নাগরিকত্বের সনদ যেটি আমরা বলি সেটি লাগবে। তার হালনাগাদ ট্রেড লাইসেন্স লাগবে। তার হালনাগাদ ট্রেড লাইসেন্স নিয়ে একটু কথা বলবো আমি, যে ট্রেড লাইসেন্স তার হলেই হবে না, সে আগে থেকেই এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছে কিনা, সার, বীজ, কীটনাশক এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত আছে কিনা, অথবা সে সারের ব্যবসা করতে চায়, ট্রেড লাইসেন্সটাতে কি লেখা থাকবে, সার বিজনেস কথাটা লেখা থাকবে কিনা। ধন্যবাদ। আসলে তার ট্রেড লাইসেন্স, সে যদি কোনো রানিং ব্যবসা থাকে তাহলে ভালো। আর সারের ব্যবসা যদি সে মানে রানিং থাকে তাহলে সে এটি অগ্রাধিকার হিসেবে পাবে, এবং নতুন করে যদি সে ট্রেড লাইসেন্স নেয়, যে সে পূর্বে কোনো ব্যবসাই করে না, ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে দরখাস্ত দিবে, তাহলে সে যদি নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করে সেক্ষেত্রে সে সার ব্যবসায়ী হিসাবে এটি দিতে পারলে ভালো। এর পাশাপাশি আমার মনে হয় যে তার হালনাগাদ ট্রেড লাইসেন্সের পাশাপাশি তার আয়কর সার্টিফিকেট লাগবে হালনাগাদ। 2026-27 অর্থ বছরের হালনাগাদ আয়কর সনদ লাগবে। এক্ষেত্রে একটা কনফিউশন আছে, অনেকে মনে করতেছেন যে টিন সার্টিফিকেট হলেই মনে হবে, না। আসলে তা না। টিন সার্টিফিকেট, সে আয়করটাও তাকে কিন্তু নির্ধারিত জায়গায় জমা দিতে হবে গভর্নমেন্টের কোর্টে, দিয়ে একটা রিটার্ন কাগজ পাওয়া যাবে, জি, সেটাও তাকে কিন্তু কালেকশন করে এই আবেদনের সাথে সাবমিট করতে হবে। জি। এরপর কোনটাতে গুরুত্ব দিতে হবে তাকে? এরপর গুরুত্ব আসলে আমাদের এই আবেদনপত্র এটা অনলাইনে পাওয়া যাচ্ছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে রয়েছে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার ওয়েবসাইটে রয়েছে, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে এটি রয়েছে। এটি ডাউনলোড করে এটি আবেদন করতে হবে। পরিশিষ্ট যে ফর্মগুলো, পরিশিষ্ট ফর্ম, পরিশিষ্ট 1-কে এই ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে তাকে 2000 টাকার অফেরতযোগ্য একটি ডিমান্ড ড্রাফট সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাবর এটি দিতে হবে, এবং আরেকটি জামানত স্বরূপ 10,000 টাকার ডিমান্ড ড্রাফট তাকে দিতে হবে। এটি ফেরতযোগ্য যদি সে নির্বাচিত না হয়। ব্যাংক ড্রাফটটা যদি দেখায় দেন একটু দর্শকদের জি, উদ্দেশ্যে। এখানে আসলে এই যে দুটি ব্যাংক ড্রাফট আছে, সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বগুড়া, এই যে জেলার জন্য হবে সেই জেলার নাম হবে সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, এরকম ঢাকা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যে কোনো হতে পারে। তার অনুকূলে এই যে 2000 টাকা এটি আসলে অফেরতযোগ্য, এটি বলা যায় আসলে এটা আবেদন ফি বলা যেতে পারে। আর 10,000 টাকার যেহেতু আরেকটি ব্যাংক ড্রাফট আছে এটি ফেরতযোগ্য। এই লাইসেন্স না পায় তাহলে সে ফেরত, যদি সে নির্বাচিত না হয় তাহলে এই 10,000 টাকার এই ডিমান্ড ড্রাফটটি সে 10 কর্মদিবসের মধ্যে ফেরত পাবে। হ্যাঁ, আমাদের আসলে আমাদের এডিডিপিপি মহোদয় যেটি বলছিলেন নতুন কি আছে, আমাদের যে 2025-এর যে নীতিমালা সেখানে আসলে যারা ডিলারের জন্য যোগ্য বা মনোনয়ন পাবেন তাদের জামানত ছিল 5 লক্ষ টাকা। নতুন নীতিমালাতে এটি কমিয়ে 3 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আরেকটি বিষয়, যদি কেউ এটির জন্য নির্বাচিত হয় তাহলে এই 3 লক্ষ টাকা থেকে 2,90,000 টাকা তাকে ব্যাংকে জমা দিতে হবে। আর 10,000 টাকা এই যে সে যে ডিমান্ড ড্রাফট করেছে সেই যেহেতু নির্বাচিত হয়েছে তার ডিমান্ড ড্রাফটই তাকে ফেরত দেওয়া হবে না। এই 10,000 টাকা এই 2,90,000 টাকার সাথে যোগ হয়ে 3 লক্ষ টাকা হিসেবে সমন্বয় করা হবে, তার জামানত হিসাবে সমন্বয় করে তার ব্যাংকে গচ্ছিত। আচ্ছা, এরপরে তার প্যাডে একটা আবেদন করার কথা আছে, সেটা ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা, আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরিয়ে দিয়েছেন। আরো কিছু বিষয় লাগবে, তার যেমন 4 কপি ছবি লাগবে। পাশাপাশি এই পরিশিষ্ট 1-এর যে আবেদন
এর একটি কভার লেটার তার প্রতিষ্ঠানের প্যাডে এটি দিতে হবে। কভার লেটার আসলে কিছুই না, সে যে পরিশিষ্ট একে যে আবেদন করেছে এবং যে সংযুক্তিগুলো দিয়েছে এগুলোর একটি ফরওয়ার্ডিং এর মতো সে এক পৃষ্ঠায় একটি একটু জেলা প্রশাসক ও সভাপতি, একটু মেলে এটি আসলে এইভাবে যদি আমরা হ্যাঁ, দেখি একটি নাম আছে। মেসার্স ভাই ভাই ট্রেডার্স, তার এই যে রঙিন প্যাড, এইখানে সে বরাবর জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর একটি দরখাস্ত করবে এবং এটিতে সে যে ভিতরে যে বিষয়গুলি লিখেছে এখানে পরিশিষ্ট একে সে আবেদন করেছে এবং এর পাশাপাশি সে যে সংযুক্তিগুলো দিয়েছে, দুঃখিত, সে যে সংযুক্তিগুলো দিয়েছে এই সংযুক্তিগুলোর বিষয়ে আবেদন করে সে যেন তার আবেদনটি গ্রহণ করা হয় এবং তাকে যেন বিবেচনা করা হয় সেই বিষয়ে আসলে সে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করে আবেদন করে। তারপর একটা আমরা দেখাইলাম, এটা হাতে কলমে লিখলেও হয়, পরিশিষ্ট একটা তো হাতে পূরণ করলেও সমস্যা নেই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আসলে পরিশিষ্ট এক এটি হাতে পূরণ করলেও হবে, কেউ যদি কম্পিউটারে পুরোটাই ছাপানো পূরণ করতে চায় করতে হবে, তবে তার স্বাক্ষরটি অবশ্যই হাতে আসতে হবে। সহস্তে স্বাক্ষরটি দিতে হবে। ওখানে ছবিটা অ্যাটাচ করে দিব সে। আচ্ছা, এরপরে ওই ব্যাংক সলভেন্সিটা নিয়ে একটু কথা বলেন। যে ধন্যবাদ। আসলে আমাদের উপস্থাপক যথেষ্ট জ্ঞান রাখে এই বিষয়ে। আমাদের আসলে ব্যাংক সলভেন্সির যে বিষয়টি এটি আসলে উল্লেখ রয়েছে আমাদের নীতিমালাতে, কমপক্ষে 10 লক্ষ টাকার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট তাকে প্রদান করতে হবে। এটি যে কোনো তফসিলি ব্যাংকের ম্যানেজার কর্তৃক এই আবেদনকারীর প্রতিষ্ঠানের অনুকূলে একটি সার্টিফিকেট দিবে যে তার এই ক্লায়েন্ট 10 লক্ষ টাকার ব্যাংক সলভেন্সি রাখে এবং তার অ্যাকাউন্টে এই 10 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকার উপর যে কোনো অ্যামাউন্ট লেনদেন হয় বা লেনদেন হয়েছে এই মর্মে একটা প্রত্যয়ন থাকে। আজকে একজন আবেদনকারী এসেছিলেন, তো তিনি দেখালেন যে তার স্টেটমেন্টে 37 লক্ষ টাকা তার লেনদেন হয়েছে 1 বছরের মধ্যে। কিন্তু আমি কিন্তু সেই আবেদনটাতে বলছি যে এটা কিন্তু আপনার ভুল হয়েছে, এটা ঠিক করে নিয়ে আসেন। কেন তার অ্যাকাউন্টে আছে 12,000 টাকা আজকের স্থিতি, কিন্তু তার বছরে লেনদেন হয়েছে 37 লক্ষ টাকা। এইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না আমার মনে হয়। হ্যাঁ, এই তার বিষয়টা 10 লক্ষ টাকা অন্তত ক্যাশ ব্যাংকে রেখে তারপর স্টেটমেন্ট বের করতে হবে আমার মনে হয়। এইটা আসলে স্টেটমেন্ট না, এটা আসলে সলভেন্সি সার্টিফিকেট, মানে 10 লক্ষ টাকার উপর তার স্থিতি ছিল, এই মুহূর্তে না থাকলেও হবে, 10 লক্ষ টাকা তার স্থিতি ছিল এই মর্মেই তার ব্যাংক ম্যানেজার তাকে প্রত্যয়ন দেবে। জি, সে যে 37 লক্ষ টাকা লেনদেন করেছে কিন্তু কখনোই 10 লক্ষ টাকা সলভেন্ট ছিল না, তাহলে কিন্তু হবে না। আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আসলে একজন ডিলারের কি অভিজ্ঞতা থাকতে হবে? যিনি আবেদন করতে চান তার কি কোনো অভিজ্ঞতা থাকতে হবে? এটা কম্পালসারি কিনা? ধন্যবাদ। না, এটি কম্পালসারি না। যদি আসলে তার এই কৃষি বিষয়ক যদি কোনো ব্যবসার অভিজ্ঞতা থাকে তাহলে সে সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বিশেষত তার যদি সারের ব্যবসার অভিজ্ঞতা থাকে বা বীজ কীটনাশকের ব্যবসার অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে তার এটি বাড়তি হয়তোবা পয়েন্ট যোগ হবে এবং সে একটু হলেও এগিয়ে যাবে। আচ্ছা, সেটা আমি পরিষ্কার হলাম। আরেকটি বিষয় বলি, এই আবেদনকারীকে তার যে পরিবারের সদস্যরা আছে, বাবা মা বা স্ত্রী বা পুত্র কন্যা সন্তান বা নির্ভরশীল ভাই বোন, তাদের একটি প্রত্যয়ন দিতে হবে যে তাদের পেশা কি, কারণ তাদের পরিবারে ডিলার আছে। হ্যাঁ, একই পরিবারে অন্য কেউ আসলে এই ধরনের কোনো পেশায় নিয়োজিত আছে কিনা তাদের পেশা সম্পর্কিত একটি প্রত্যয়নপত্র আবেদনকারীকে দিতে হবে এবং এটি স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক প্রত্যায়িত হতে হবে। এটা মনে হয় এজন্যই যে একই পরিবারে একাধিক ডিলার থাকে। যদি তার পরিবারে কেউ এই ডিলারশিপ পেয়ে থাকে আগেই, তাহলে যেন আর না পায়, এটার জন্যই মনে হয় এটা। ধন্যবাদ। হ্যাঁ, এইরকমই আসলে সরকারের উদ্দেশ্যটা। আসলে আপনি যদি, আমার মনে হয় যে আবেদনকারীর যোগ্যতা এবং অযোগ্যতা গুলো যদি একটু বলতেন তাহলে আমার মনে হয় যে আমাদের দর্শকরা আরো উপকৃত হতো। যদি ডিলারশিপের জন্য যারা আবেদন করতে চান তাদের কিছু অযোগ্যতা রয়েছে, আমরা যোগ্যতাগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ, যে কোন কোন লোকেরা আসলে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলি যে ইতিপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কারো সার ডিলারশিপ বাতিল হয়ে থাকলে তিনি কিন্তু আর নতুন করে আবেদন করতে পারবেন না, কোনো কারণে, কোনো অপরাধের কারণে যদি সরকার কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়। আরেকটি হলো যে এখানে লেখা আছে যে কোনো সরকারি, আধা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়, এমবিভুক্ত প্রতিষ্ঠানে যদি কোনো কেউ চাকরি করে থাকেন
তাহলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। এবং আরেকটা হচ্ছে যে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে একই পরিবারের একজন ডিলারশিপ বিক্রয় প্রতিনিধিত্বশীপ থাকলে পরিবারের অপর কেউ আর আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে পরিবার সদস্য বলতে ডিলারের পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, পুত্রী, স্ত্রী, পুত্রের পুত্র অর্থাৎ নাতি ও তাদের অবিবাহিত কন্যা, নির্ভরশীল ভাই বোন যারা একখানায় খাদ্য গ্রহণ করেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি অযোগ্যতা, তাছাড়া আর মেজর অন্য কিছু অযোগ্যতা নেই। জি। হ্যাঁ। আর ঘর ভাড়ার ব্যাপারে আমরা বলেছি, এটা যাদের নিজের ঘর নেই তারা অবশ্যই ডিড কপিটা আবেদনের সাথে সংযুক্ত করবে। জি, আসলে গুদামটি আসলে খুব গুরুত্বপূর্ণ। গুদামের ধারণ ক্ষমতা আমরা বলেছিলাম যে 50 টন হতে হবে। এটি আসলে আমাদের যে ডিলার পয়েন্টটি সেখানেই হতে হবে এবং এটি নিজের অথবা ভাড়ায় চুক্তিতে হতে হবে। পাশাপাশি এই গুদাম ঘরটি কিন্তু তুলনামূলক রাস্তা থেকে একটু উঁচা, যেন বন্যার পানি না ওঠে। আরেকটি বিষয় যে গুদামের পাশে যেন খাদ্যের দোকান না থাকে বা এই ধরনের কোনো দোকান, সেন্সিটিভ কোনো দোকান না থাকে, যেন আসলে গুদামে কোনো বিষক্রিয়া বা এই ধরনের কোনো কিছু যেন খাদ্যের মধ্যে যেন না যায়। এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। তো এই মোটামুটি দর্শক মন্ডলী, আমার মনে হয় আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাকে পরিষ্কার করতে পারলাম যে একজন সার ডিলারের কি কি যোগ্যতা থাকা উচিত, তার কি ধরনের কাগজপত্র জোগাড় করতে হবে এবং তাদেরকে কখন আবেদন করতে হবে এবং কোথায় আবেদন করতে হবে। আমার মনে হয় আবেদনগুলো ডিস্ট্রিক্ট অফিসেই, সাধারণত এটা সভাপতি এবং সদস্য সচিব হচ্ছেন, সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয় এবং সদস্য সচিব হচ্ছেন কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মহোদয়। তো এই কমিটির কাছেই আসলে এই আবেদনটি দাখিল করতে হবে। আর সার্কুলার গুলো আসলে জেলা থেকেই দেওয়া হচ্ছে, উপজেলার নিয়োগ হবে কিন্তু জেলা থেকে সার্কুলার দেওয়া হচ্ছে। তো আমরা যে আবেদনটি আপনাদের সম্ভবত এটি সমস্ত উপপরিচালকের কার্যালয়েই এই সার্কুলার মানে আবেদনগুলো আপনাদেরকে জমা দিতে হবে। তা আশা করি সবাই যারা আগ্রহী আছেন এবং যাদের ধরনের যোগ্যতা রয়েছে তারা অতি সত্বর আর বিলম্ব না করে তারা তাদের আবেদন করবেন। এবং আমাদের এই ভিডিও, এই আলোচনার দ্বারা আপনি পরিষ্কার হতে পারলেন কিনা, আবেদন কিভাবে করবেন, যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করবেন, তাহলে আমরা আমাদের উত্তরগুলো দিতে পারবো। সেই সাথে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন যা সবাই জানতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে কাজের খোঁজ জব স্পেস থেকে এবং ইউটিউব চ্যানেল কৃষিবিদ এখলাস থেকে। আমি কৃষিবিদ মোহাম্মদ এখলাস হোসেন সরকার। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমি আমার অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, আসলে শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের দর্শক আসলে অনেক উপকৃত হলেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।